রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকে আমার হাতে একটি সেট রয়েছে পোকো X3। তো সেটগুলি প্রায়ই ডেড হয়, আমরা দেখেছি। আমরা প্রথমে চার্জিং দিয়ে দেখে নেব সেটটি 2 অ্যাম্পিয়ার পর্যন্ত টানছে এবং কোনো চার্জিং লোগো বা পোকো লেখাও কিছু আসছে না। তো আমরা প্রথমে সেটটিকে ভালো করে খুলে নেব। খুলে নিয়ে আমরা দেখব ডিপিএসে আমাদের কত রিডিং আছে। তো ডিপিএসে আমি যখন এখানে লাগাচ্ছি তখন 178, আবার ডাউন হচ্ছে, আবার একদম পাওয়ার সুইচ চেপে ছেড়ে দিলে 0 হয়ে যাচ্ছে, আবার 178 পর্যন্ত উঠেছে রয়ে যাচ্ছে। তো আমরা বুঝতেই পারছি এখানে সিপিইউ বা আমাদের যে ইউএফএস আইসিটা আছে সেই আইসিটার প্রবলেম হচ্ছে। তো যেহেতু এখানে আমরা দেখতেই পাচ্ছি পর্যবেক্ষণ করে বোর্ডটিকে যে এই সেটটিতে আগে কাজ করা হয়েছে, সেহেতু এখানে যে পেস্ট সিপিইউতে থাকার কথা সেই পেস্টগুলো নেই, সেহেতু এখানে খুব সহজেই দ্রুততার সঙ্গে সিপিইউটা খুব সুন্দরভাবে উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বোর্ডের যে প্যাডগুলো আছে সেই প্যাডগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আপনাদের দেখাবো যে কী কারণে এই সেটটি ডেড অবস্থায় ছিল। এবং এখানে ডিসোল্ডার যে উইক আছে সেই উইক সাহায্যে আমরা যে বোর্ডের যে প্যাডগুলো আছে সেই প্যাডগুলোকে আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব। এখানে অবশ্যই ভালো মানের আয়রন ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু খোঁচাখুচিতে আমাদের যে প্যাডগুলো থাকে বোর্ডে সেই প্যাডগুলো কিন্তু উঠে যেতে পারে। এখানে খুব সুন্দরভাবে আমরা এখানে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর আমরা ডাইরেক্ট আমাদের এখানে মাইক্রোস্কোপের মধ্যে চলে যাব। মাইক্রোস্কোপে আমরা দেখব যে আমাদের সেটটিতে কী প্রবলেম আছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মাইক্রোস্কোপ আছে, মাইক্রোস্কোপে আমরা দেখতে পাচ্ছি বোর্ডের যে অনেকগুলো প্যাড আছে সেই প্যাডগুলো অনেক জায়গায় জুড়ে গেছে। এই জুড়ে থাকার ফলেই কিন্তু আমাদের সেটটি ডেড হয়েছে, অর্থাৎ একটার সঙ্গে আরেকটি বল লেগে গেছে, যার ফলে কিন্তু আমাদের বোর্ডের সঙ্গে যে আইসি যে কমিউনিকেশনটা সেটা আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই কারণে আমাদের এই সেটটি ডেড হয়ে গেছে। তো আমরা যেসব প্যাডগুলো জুড়ে আছে সেগুলোকে আমরা ইউভি গ্লুর সাহায্যে আমরা এখানে মার্কসিং করে দেবো। ভিডিওতে আমরা যেভাবে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমরা মার্কসিং করে দেবো। দেওয়ার পর আমরা পুনরায় আবার সিপিটাকে রিভলভ করে বসিয়ে দেখব যে আমাদের সেটটি অন হয় কিনা। এখানে মার্কসিং করার সময় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে খুব সরু সূচের সাহায্যে, যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই সূচের মাথা দিয়ে আমরা এখানে মার্কসিং করবো, যাতে আদার্স কোনো বলের সঙ্গে না আমাদের টাচ হয়ে যায়। এবং যেসব জায়গাগুলো জুড়ে আছে সেই জায়গাগুলোই কিন্তু আমরা এখানে পরিষ্কার করে দেবো, অর্থাৎ এখানে অমিট করে দেবো বা মাঝখান থেকে একটা লাইন বরাবর টেনে দেবো, যাতে দুটো যে বল আছে সেই বল দুটো যেন গ্যাপ অনুযায়ী আমাদের বসতে পারে। তো আমাদের এখানে এরপর ইউভি লাইট দিয়ে আমরা এই মার্কসিংটাকে শুকিয়ে নেব। শুকানোর পর আমরা অল্প হালকা যে আমাদের ধারালো ব্লেড আছে সেই ব্লেড দিয়ে আমরা এখানে একটু চেঁচে নেব, যাতে আমাদের যে মার্কসিংগুলো আছে সেই মার্কসিংগুলো এক্সট্রা যেসব ইউভি গ্লুটা লেগে গেছে সেই গ্লুটা যাতে পরিষ্কার হয়ে যায়। তো আমাদের এখানে প্রায় লাইট দিয়ে এটা শক্ত করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা দেখতে পাচ্ছেন হালকা ধারানো ব্লেড নেব এবং যেসব বলগুলো আমাদের অমিট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সেইগুলোকে আমরা একটু ভালোভাবে পরিষ্কার করে নেব, যাতে চকচকা এবং তক্তাকে এবং এখানে সিপিইউ বসালে যাতে পুনরায়ভাবে খুব সুন্দরভাবে আমাদের বসে যায়। এবং যেসব স্থানগুলো একটু উঁচু হয়ে গেছে সেই স্থানগুলোকে আমরা এখানে ব্লেড দিয়ে হালকা করে আমরা এখানে একটু ঘষে নেব, যাতে সেগুলো একটু সমান্তরাল অবস্থায় চলে আসে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডের কাজ প্রায় কমপ্লিট। আমরা বোর্ডটাকে পরিষ্কার করে আমরা সাইডে রেখে দেবো এবং আমাদের যে সিপিইউটা আছে আমরা সিপিইউটা একটু দেখে নেব যে আমাদের সিপিইউর কন্ডিশনটা কীরকম আছে। দেখতে পাচ্ছেন সিপিইউটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা আছে এবং কিছু কিছু বল মিসিং আছে। তো আমরা এখানে প্রথমে আমাদের সিপিইউতে যে গ্লুগুলো লেগে আছে সেই গ্লুগুলোকে আমরা ভালোভাবে এখানে পরিষ্কার করব। আমাদের যে থিনার আছে, অর্থাৎ এখানে আমরা একটু ডিউকের থিনার ব্যবহার করব। অবশ্যই বলে রাখি বন্ধুরা, আইসির কাজ করতে গেলে কিন্তু আমাদের এখানে উন্নত মানের ডিউকের থিনার লাগবে। সেই ডিউকের থিনার দিয়েই কিন্তু আমরা এই গ্লুগুলোকে পরিষ্কার করলে খুব সহজেই কিন্তু আমাদের গ্লুগুলো পরিষ্কার হয়ে যায়। তো সেহেতু আমি প্রথমে একটু ভালোভাবে হাতে নিয়ে গ্লুটাকে পরিষ্কার করে দেখব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের গ্লুগুলো সব পরিষ্কার হয়ে গেছে এবং প্রতিটা বল প্রায় সুন্দরভাবে আছে। কিছু কিছু বল এখানে মিসিং হয়ে গেছে এবং প্রায় কালো হয়ে ড্রাই হয়ে গেছে। এই ড্রাই বলগুলোকে আমরা আর একটু ব্লেড দিয়ে ভালোভাবে ঘষে নেব। ঘষে আমরা এখানে চকচকা করে নেব। চকচকা করার পরই কিন্তু আমরা এখানে রিবলগুলো করব, কারণ রিবল করতে গেলে এইসব বলগুলো আবার ধরতে নাও পারে। সেই ক্ষেত্রে আমরা এখানে বলগুলো একটু ঘষে ভালো করে চকচকা করে তারপরে কিন্তু রিবল করব। রিবল করার জন্য
আমি এখানে দুটো ভিউ দিয়েছি, আপনারা পরিষ্কার দেখতেই পাচ্ছেন। এই দুটো ভিউতে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কীভাবে আমি সেটটির সিপিটা রিভলভ করলাম। যেসব বন্ধুরা রিভলভ করতে জানেন না, আমার পিছনে অনেক ভিডিও দেওয়া আছে রিভলভ নিয়ে, সেই সব ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। এবং নতুন টেকনিশিয়ানরা যারা দেখছেন তারা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কী কী স্টেপে এই কাজটা করেছি এবং আমি কীভাবে সফল হয়েছি। এই সব স্টেপগুলো আপনারাও যদি ফলো করতে পারেন সঠিকভাবে, তো শ্রীকৃষ্ণের কৃপায় আপনারাও ঠিক সেমভাবে আপনারা বোর্ডগুলো রানিং করতে পারবেন। তার জন্য কিন্তু আপনারা পুরোনো বোর্ডে আগে থেকে প্র্যাকটিস করে নেবেন, তারপরেই কাস্টমারের যেসব সেটগুলো আছে সেই সেটগুলো ইউজ করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে বল প্লেটটা বসিয়ে দিয়েছি। এবারে আমরা যে আমাদের যে পিপিটি পেস্ট আছে 183° পিপিটি পেস্ট, সেটাকে আমরা একটু নিয়ে কাপড় বা কোনো টিস্যুর সাহায্যে ভালোভাবে শুকিয়ে নেব। শুকানোর পরে সেই শুকনো যে পিপিটি পেস্টটা সেটা আমরা এখানে আমাদের যে বল প্লেটের উপরে আমরা দিয়ে দেবো এবং ইগল ব্লেড দিয়ে আমরা একটু কাটিং করে নেব। যেহেতু আমাদের সিপিতে আগে বল করা আছে, কিছু বল মিসিং আছে, সেই কারণে আমরা ইগল ব্লেড দিয়ে কাটিং করে নিলে আমাদের বলগুলো সমানভাবে হয়ে যাবে এবং তারপরেই আমরা এখানে হিট দিয়ে খুব সুন্দরভাবে বলটাকে তৈরি করে নেব। প্রথমবার বল তৈরি হলে বা না তৈরি হলেও আমরা কিন্তু প্রথমবারে বলটা করে তারপরে আমরা বার করে দেখব যে আমাদের সিপিইউতে কী কী প্রবলেমটা আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে সিপিইউতে বল করার পরে আমাদের যে এক্সট্রা কয়েকটা বল লেগে গেছে এবং 2-3টে বল আমাদের মিসিং আছে। সেহেতু আমরা এখানে দেখতেই পাচ্ছেন যে 3টে বল এখানে মিসিং আছে, এখানে বল হয়নি। তো আপনারা যে বল প্লেট আছে সেখান থেকে বলগুলোকে তুলে আপনারা এখানে ফ্ল্যাগ পেস্টের সাহায্যে বসিয়ে দিতে পারেন এবং দ্বিতীয়বার পুনরায় রিভলভ করতে পারেন। দ্বিতীয়বার পুনরায় রিভলভ করারই সবথেকে সুবিধাজনক, কারণ রিভলভটা খুব দ্রুততার সঙ্গে খুব ভালোভাবে হয়ে যায়, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এখানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা টিস্যু পেপার ব্যবহার করেছি। টিস্যু পেপারটা 4 ফোল্ড করে আপনারা ব্যবহার করবেন, এর বেশি অতিরিক্ত করবেন না। অতিরিক্ত করলে মোটা হয়ে গেলে কিন্তু যে আমরা যখন টুইজার দিয়ে বল প্লেটটাকে ধরবো তখন কিন্তু আমাদের ধারগুলো বেশি জাঁকা হয়ে যাবে, যার ফলে মিডিলটা উঁচু হয়ে রয়ে যাবে এবং মিডিলের বলগুলোও কিন্তু বড় বড় হয়ে যাবে। সেহেতু আপনারা এখানে টুইজার যে আমাদের টিস্যু পেপারটা আছে সেই টিস্যু পেপারটাকে আপনারা 4 ফোল্ডে বেশি করবেন না, 4 ফোল্ড হলেই এনাফ হয়ে যাবে। তো এরপরে আমরা আবার পুনরায় আমরা এখানে আমাদের যে শুকনো পিপিটি পেস্টটা আছে সেই পিপিটি পেস্টটা আমরা এখানে লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এবারে আমরা পুনরায় আমাদের যে টুইজার আছে সেই টুইজার দিয়ে ধরে আমরা এখানে হিট দিয়ে আমরা আবার পুনরায় বলটা তৈরি করব। তো যেসব বন্ধুরা দেখছেন নতুন টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নিত্য নতুন এরকম প্রবলেমের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও কমেন্ট করে জানাবেন আরও নতুন কিছু ভিডিও যদি আপনারা দেখতে চান। এছাড়া ফেসবুকে আমার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। এসব নিত্য নতুন অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, সেগুলো থেকে আপনারা অনেক কিছু উপকৃত হবেন। তো অবশ্যই চ্যানেলটিকেও ফলো করে দেবেন, ফেসবুক চ্যানেলটিকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের খুব সুন্দরভাবে এখানে আমাদের সিপি রিভলভটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা যে থিনার আছে সেই থিনারটা দিয়ে আমরা ভালোভাবে সিপিটাকে পরিষ্কার করে নেব। এখানে আমরা সবসময় সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করব, তাহলে কিন্তু আমাদের সেটগুলো দীর্ঘায়িতভাবে চালু থাকবে এবং কাস্টমাররাও এতে খুব সন্তুষ্ট হবে। দেখতে পাচ্ছেন এর ফাঁকে কিছু ছোটো ছোটো পেস্টের দানা ঢুকে গেছে, সেগুলোকে আমরা ভালোভাবে ওয়াশ করে নেব, নাহলে পরবর্তীকালে এগুলো কিন্তু হিট দিলে অন্য বলের সঙ্গে একটা লেগে যেতে পারে। সেহেতু আমরা এখানে যেই সব ছোটো ছোটো এক্সট্রা দানাগুলো আছে সেই দানাগুলোকে আমরা পরিষ্কার করে নেব। এগুলো অনেক টেকনিশিয়ানদের ক্ষেত্রেই ভুল হয়ে যায় এবং যার ফলে আপনারা ঠিকমতো বোর্ডকে রানিং করতে পারেন না। তো এইগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন এবং মনে রেখে এগুলো কাজ করবেন এবং হাতের তালুতে রেখে আপনারা যদি ব্রাশ দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করেন তো অবশ্যই খুব সুন্দরভাবে আমাদের এটা পরিষ্কার হয়ে যাবে আইসিটা। তো আমাদের আইসি প্রায় বল করা কমপ্লিট। এবারে আমরা এখানে কিছুটা পরিমাণে বোর্ডের মাধ্যমে ফ্ল্যাগ পেস্ট দিয়ে আমরা আইসিটা এখানে ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা চেকিং করে দেখব যে আমাদের সেটটি পুরো রানিং হয় কিনা। যেহেতু এই সেটটি একটা দোকানদারের ভাইয়ের মারফত আমার কাছে এসেছে, বলছে সেটটি রানিং ছিল, হঠাৎ করে ডেড হয়ে গেছে। এই সেটগুলো প্রায় এরকমই হয়,
সিপিইউগুলো প্রায় ড্রাই হয়ে যায়, যার ফলে এসব প্রবলেম হয়। কিছু দোকানদার হয়তো চেষ্টা করেছিল কিন্তু পারেনি, সেহেতু সেটটি ঘুরে আমার কাছে এসেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের পাশে যে ইউপিএস আইসিটা আছে সেটা আমরা যে ইগল ব্লেডের সাহায্যে আমরা সেটাকে চাপা দিয়ে নিয়েছি বা গার্ড করে নিয়েছি, যার ফলে আমাদের যে ইউপিএস আইসিতে হিট লাগাটা থেকে আমাদের এটা রক্ষা পাবে। এবং আমরা যখন বুঝতে পারবো যে আমাদের হিটের ফলে সিপিটা একটা বসে গেছে, তারপরে আমরা আর একটু বেশি পরিমাণে পেস্ট দিয়ে আমরা সিপিটাকে আরেকবার একটু রিহট করে একটু হালকাভাবে নাড়িয়ে দেখব যে আমাদের সিপিউটা সঠিকভাবে বসেছে কিনা। যদি সঠিকভাবে বসে তাহলে আমাদের কিন্তু পুনরায় সিপিউটা আমরা ঠেলে দিলেও কিন্তু আবার নিজের জায়গায় সরে চলে আসবে। তো আমাদের সিপিইউ এখানে প্রায় বসানো কমপ্লিট। এবারে আমরা বোর্ডটা ঠান্ডা হলে আমরা থিনার দিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে তারপরে আমরা চেকিং করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন ও শেয়ার করে আরও বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আমাদের এখানে বোর্ডটি প্রায় থিনার দিয়ে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ছোটো কাপড়ের টিস্যু দিয়ে ভালোভাবে এটাকে একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর এবারে আমরা আমাদের যে সেট আছে সেটি আমরা ইনস্টল করব এবং করে আমরা দেখব যে আমাদের সেটটিতে রানিং হয় কিনা, এবং চার্জিং দিয়ে একটু দেখে নেব আমাদের সেটটি চালু হয় কিনা। তো বন্ধুরা, আমরা একটু ওয়েট করব। অনেক সময় ব্যাটারিতে চার্জ থাকে না, তো আমরা এখানে একটু ডিপিএসের মাধ্যমে দেখে নেব। এখানে বলে রাখি, ডিপিএসে এখানে 200, 250 আবার ডাউন হয়ে গিয়ে 170 এবং সুইচ ছেড়ে দিলে 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের রিডিংটা একটু বেড়েছে 178 থেকে। তো এইসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালোভাবে আপনারা ব্যাটারি দিয়ে চেক করবেন, আর ব্যাটারিতে অনেক সময় চার্জ না থাকলে কিন্তু এই প্রবলেমগুলো আপনাদের দেখা যায়। সেহেতু নতুন যারা টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই ভালোভাবে ব্যাটারি দিয়ে চেক করে দেখবেন। তো আমি একটু সেটটিকে চার্জে দিয়ে একটু রেখে দেবো, রেখে আমরা দেখব যে আমাদের সেটটিতে কোনো কিছু সিগন্যাল আসে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের যে পোকোলিকাটাও এখানে চলে এসেছে এবং চার্জিং ডটটাও শো করছে, ব্যাটারিতে চার্জ নেই, 1% চার্জ আছে। আমরা এখানে সুইচটা চেপে একটুক্ষণ ওয়েট করে নেব, কারণ আমাদের সেটটি চালু হচ্ছে না, যেহেতু 1% এখানে চার্জ দেখাচ্ছে। সেহেতু আমাদের চার্জটা যখনই আমাদের 1% একটু উপরে উঠে যাবে, আমরা এখানে সেটের সুইচটা চেপে দেখে নেব যে আমাদের সেটটি পুনরায় চালু হয় না হ্যাং অন লোগোতে রয়ে যায়, বা অনেক সময় সাউন্ড আসে না, ক্যামেরা আসে না, এইসব প্রবলেমগুলো প্রায় হয়ে থাকে সিপিইউ রিকল করার পরেও। তো সেহেতু আমরা দেখে নেব। এবং দেখতে পাচ্ছি আমাদের সুইচ টেপার পর পোকো লেখাটাও চলে এসেছে। তো আমরা একটু কিছুক্ষণ ওয়েট করে যাবো, আমাদের সেকেন্ড লোগোটা আসে নাকি দেখে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সেকেন্ড লোগো চলে এসেছে এবং সাউন্ডও প্রপার এখানে শো করছে। শ্রীকৃষ্ণ কৃপায় আপনারাও যদি ভালোভাবে এই ভিডিওটা দেখে ঠিকমতো স্টেপ বাই স্টেপ কাজ করেন, অবশ্যই আপনারাও সফল হবেন। টাচও দেখছি আমাদের খুব সুন্দরভাবে কাজ করছে। ভিডিওটা এই পর্যন্ত। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিও।